আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তানভীর ফারুক, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে আমার আইসিটি নিয়ে প্রথম ক্লাস। এর আগে একদিন দেখা হয়েছিল লঞ্চিং লাইভে। আজকে আইসিটি নিয়ে ইনিশিয়াল যে আলোচনা সেগুলো করে আইসিটি নিয়ে একটা বেসিক টপিক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই টপিকটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আইসিটি নিয়ে বলতে গেলে, যদি প্রথমে একটা জেনারেল আলোচনা দিয়ে শুরু করি, আইসিটি বলতে গেলে তোমরা কিন্তু গত বছর যদি স্ট্যাটিস্টিক্স দেখা হয়, আইসিটিতে একটা হিউজ নাম্বার অফ ফেল অথবা খারাপ রেজাল্ট দেখা যায়। এতে আমার মনে হয় যে এর মেইন কারণ আইসিটি পড়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কীভাবে রিয়েলাইজ করে পড়া, এর ভিতরে জিনিসগুলো বোঝা, এতে হয়তো অনেক ক্ষেত্রে ল্যাকিংস থাকে অ্যান্ড এটারই আসলে রিফ্লেকশন আমরা রেজাল্টে দেখতে পাই। সো আমার সাথে তোমাদের জার্নির ইনশাল্লাহ পুরোটা টাইমে আমি চেষ্টা করবো যাতে যতটা সহজভাবে অ্যান্ড বেসিক থেকে বোঝানো যায়। আজকে টপিক নিয়ে চলো যদি আলোচনা শুরু করতে চাই। আজকে টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, আমাদের আইসিটি তৃতীয় অধ্যায়। এটার প্রথম পার্টটা বেসিক্যালি সংখ্যা পদ্ধতি ও বিভিন্ন টাইপের সংখ্যা পদ্ধতির ভিতরে যে রূপান্তর, সেটা আমরা দেখব। সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমরা প্রথমে বলতে চাই, সংখ্যা পদ্ধতির একটা বেসিক সংখ্যা পদ্ধতির একটা বেসিক সংজ্ঞা আছে। সংজ্ঞাটা পরীক্ষায় আসে ক নাম্বারে। সংজ্ঞাটা যতটা ইজি বোঝার জন্য, তার থেকে বেশি ইজি তোমার যদি প্রপার ধারণাটা থাকে। সংখ্যা পদ্ধতি কি, আমরা যে গুণাগুণি করি, কয়টা ক্যামেরা আছে, কয়টা পেন আছে, এগুলো গুণি না। ধরো এক জায়গায় 3টা পেন আছে, তুমি কেমনে জানো যে 3? ধরো এখানে ঘর, একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, তুমি এখানে জানো 3, তাই না? আমি তোমাকে যখন বলতেছি 3, এটা আমি এখন তো প্রকাশ করে বোঝাবো, তখন আমার লিখতে হবে না যে এটা 3, রাইট? একটা সংখ্যা দিয়ে একটা লিখিত আকারে আমরা প্রকাশ করতেছি, এটাকে সংখ্যা পদ্ধতি বলা যায়। যে কোনো কিছু গণনা, ডিজিট, অঙ্ক, সাংখ্যিক প্রতীক ব্যবহার করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে তোমার সংখ্যা পদ্ধতি বলে। এখন যদি সংখ্যা পদ্ধতির অভ্যন্তরীণ যে ভাগগুলো আছে এটা নিয়ে আমরা কথা বলতে যাই, সংখ্যা পদ্ধতির ভিতরে 2 ধরনের ভাগ দেখা যায়। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? তুমি ধরো এখানে যে 3 একটা সংখ্যা ইউজ করলো, এখানে জাস্ট একটা সংখ্যা ছিল, রাইট? ধরো এখানে তুমি 31 ইউজ করলো। স্থানিক সংখ্যা পদ্ধতি কি? তুমি 3 কোথায় বসতেছে অ্যান্ড 1 কোথায় বসতেছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি 3টাকে যদি 1টাকে যদি আগে বসাও, 3টাকে যদি পরে বসাও, তাহলে কি পুরো হিসাবটা চেঞ্জ হয়ে গেল না? এইটা 31, এটা 13। তোমরা জানো 13 নাম্বারটা ছোট, 31টা বড়। সো এখানে কিন্তু সংখ্যাটা ঠিক কোথায় অবস্থান করতেছে এটা কিন্তু মেজার করে দেয়া, একদম নির্দিষ্ট করে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কি আমরা একটু করে দেখছি। স্থানিক সংখ্যা পদ্ধতিকে যদি আসতে যাই, স্থানিক সংখ্যা পদ্ধতি কোথায় সংখ্যাটা বসছে এটা যেমন ইম্পর্টেন্ট, আরেকটা দিক আছে স্থানিক সংখ্যা পদ্ধতির, যে প্রত্যেকটা পজিশনের একটা মান আছে। তোমরা ছোটবেলায় ক্লাস 4, ক্লাস 3 এইসব জায়গায় হচ্ছে যে স্থানিক সংখ্যা পদ্ধতি বেসিক্যালি সংখ্যার মান নির্ণয় করো। যেমন এটা হচ্ছে 5 একক, এটা হচ্ছে 7 দশক, এটা হচ্ছে 1 শতক, রাইট? ঠিক এরকমই ওটা কিন্তু একটা বেসিক ছিল, একদম মূল বেসিক বলা যায়। এখানে আমরা সেম কাজটাই করি, যে এই যে প্রথমে বাম দিক থেকে তুমি যদি একটা পয়েন্টে শুরু করে আস্তে আস্তে এর বামে যেতে থাকো, তো প্রথম যে নাম্বারটা আসবে সেটা সংখ্যা পদ্ধতির কত, সংখ্যা পদ্ধতির একটা স্থানিক মান আছে। স্থানিক মানটা কত? স্থানিক মানটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির জন্য 10⁻0। এই পরেরটায় আসলে মানটা কত? 10⁻1। তারপরেরটায় গেলে 10⁻, এটা 10 হবে, 10 স্কোয়ার। ওকে, 10⁻0 মানে কি? 1 না? 10⁻0 এই মানটা হচ্ছে 1। ওকে, আবার 10⁻1, 10⁻1 এই মানটা যদি আমরা দেখাতে যাই, 10⁻1 মানে এটা 10। আবার 10⁻² যেটা আছে, 10 স্কোয়ার, এটাও কত? এটাও 100। তাহলে সেই বাচ্চা অবস্থায় যেটা শিখছো যে 1, 5, প্রথমটা হচ্ছে 5 একক, 5 1, ঠিক আছে না? 5 একক না? আবার পরেরটা যে 7, পরেরটা যে 7 ছিল, এটা কি 7 দশক না? 10 = 10, তাহলে 7 দশক হচ্ছে। আবার লাস্টেটা এসে 1 শতকই হয়ে যাচ্ছে, যেহেতু 100 দিয়ে আমি গুণ করছি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 2টা বিষয় ইম্পর্টেন্ট, যে সংখ্যাটা কোথায় বসছে, আগে না পরে, অ্যান্ড প্রত্যেকটা সংখ্যার যে স্থানিক মানটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যদি যাই অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কয়টা উদাহরণ আছে। প্রথমটাই হচ্ছে রোমান সংখ্যা। রোমান সংখ্যার ক্ষেত্রে তোমাদের স্থানিক যে মান যে বিষয়টা আছে এটা কিন্তু একদমই মানা হয় না। ধরো এখানে IV, রাইট? আমরা জানি এটা হচ্ছে 4, কিন্তু আমরা যদি হচ্ছে ধরো তোমার নর্মালি ভাবতে যাই, ধরো IV, এটা যদি তুমি এখানে এই V যদি একক ধরো, তাহলে V একক মানে হচ্ছে বেসিক্যালি 5, রাইট? V একক মানে 5, আমরা জানি V মানে হচ্ছে 5। আবার I মানে হচ্ছে 1, তার মানে I দশক,
মানে কত 10, i মানে 1, দশক মানে 10, তাহলে 10, তাহলে এটা টোটাল মান কত চলে আসে 15। কিন্তু আদৌ থেকে এটা হয়? এটা তো হয় না, তাই না? আমরা জানি যে iv মানে ইজ অলওয়েজ 4, এটা নির্দিষ্ট, ঠিক আছে, এটা অস্থানিক। আবার এখানে একটা উদাহরণ সেমটা দেয়া আছে, এটা হচ্ছে 21 দেয়া আছে, এটা মানে তো বেসিক্যালি 21, তাই না? দুইটা এক্স মানে 20, সাথে একটা পরেরটা 1 আছে, তার মানে 21। কিন্তু এটা যদি আমরা স্থানিকভাবে প্রমাণ করতে যাই যে এটা যদি একক ধরি, এটা যদি দশক ধরি, এটা যদি শতক ধরি, তাহলে হিসাবটাকে মিলে, তাহলে হিসাবটা কত চলে আসে? 1101 চলে আসে। কিন্তু আসলে তো এটা সত্য না, রাইট? আচ্ছা, আরেকটা মান আসতে হবে তোমাদের হচ্ছে টেলি সংখ্যা। হচ্ছে পরিসংখ্যানের ম্যাথ করতে গিয়ে তোমরা অনেক সময় দেখছো যে আমরা হচ্ছে টেলি দিয়ে প্রকাশ করি। যদি একটা হয় 1, দুইটা হলে 2, তিনটা হলে 3, 4, তারপর একটা এরকম আড়াআড়ি দিয়ে 5। এটারও কোনো স্থানিক মান নাই। এটা আমরা এই একটাকে এটার আগে দেই আর পরে দেই, কোনো ম্যাটার করে না। 3টা 1 আছে, এটাই ম্যাটার করে, রাইট? সো এখান থেকে তুমি অস্থানিক সংখ্যা পদ্ধতির একটা মান পাও। অস্থানিক সংখ্যা পদ্ধতির তোমার সংখ্যাটা হচ্ছে এরকম যে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের নির্দিষ্ট কোনো স্থানিক মান থাকে না, তাকে হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা যায়, ঠিক আছে? এরপর যদি আমরা আস্তে আস্তে যাই যে স্থানিক সংখ্যা পদ্ধতির ভিতরে, তোমার এই স্লাইডটা আসি। স্থানিক সংখ্যা পদ্ধতির ভিতরে তোমার অনেক সময় দশমিক সংখ্যা তো চিনো, আমরা সবাই দশমিক সংখ্যা ইউজ করি। দশমিক সংখ্যা কি অনেক সময় হচ্ছে এরকম হয় না? ধরো এটা হচ্ছে 87, 87, এটার একটা মান আছে, আমরা মাত্র বলছি যে এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে কি দশক, ঠিক আছে? ওকে। আবার অনেক সময় কি আমরা এরকম দেখছি না যে 87.003 পয়েন্টের উপর শুধু যেতে পারে, এটাকে আমরা দশমিক চিহ্ন বলি, রাইট? সো পয়েন্টের এই পাশে যদি যায় সেখানে ভগ্নাংশ হয়, ঠিক আছে? আর এদিকে যদি যায় সেটা কি পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা। এটা কি একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক নাই, এটা কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই যে সবচেয়ে বামে যে অংশটা থাকে, এটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয়। কি বলা হয়? মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। আর সবচেয়ে লাস্টে যে থাকে তাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে কম ইম্পর্টেন্ট। সো এখানেও সেই অবস্থাটা দেখা যাচ্ছে যে এই যে এই পাশে এটা সবচেয়ে বামের এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর সবচেয়ে ডানের এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, এখন এই যে মাঝখানে যে দশমিক পয়েন্ট আছে না, দশমিক পয়েন্টের আরেকটা পশ নাম আছে। পশ নামটা কি? আমরা দশমিক বলি, এটা সব সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কারেক্ট না। সো একটা জেনারেল নাম আছে যেটা সব কটার ক্ষেত্রে কারেক্ট, সেটা কি? সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট, এই যে দশমিক যে আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাকে আলাদা করি, এক থেকে ছোট সংখ্যাকে আলাদা করি, বা শূন্য থেকে ছোট সংখ্যাকে আলাদা করি, বা শূন্য থেকে বড় সংখ্যাকে একে আলাদা করে একটা সংখ্যার মধ্যে রিপ্রেজেন্ট করি, কার মাধ্যমে? এই দশমিকের মাধ্যমে। সো এই দশমিককে তোমার অন্যান্য সব সংখ্যা পদ্ধতির জন্য একদম কারেক্টলি বলতে গেলে এটাকে বলা যায় র্যাডিক্স পয়েন্ট। এই তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটের এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার লিস্ট সিগনিফিকেন্ট বিটের ওটাও বেশ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে রূপান্তরে গেলে বুঝবা, তাও তো বলে যাই। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটও হতে পারে, বিটও হতে পারে। যদি ডিজিট হয় তাহলে এটাকে এম এস ডিও বলা যেতে পারে। সেম গোস ফর ইট, যে এটাকে এলএসডিও এলএসডি বলাও যেতে পারে। বিট বা ডিজিট বেসিক্যালি একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, সো এখান থেকে বেশি কনফিউজিং হওয়ার কিছু নাই, জাস্ট ডিফারেন্ট টার্মিনোলজিস, নাথিং এলস। এরপরটা গেলে এমএসবি এবং এলএসবি কে ওই স্থানীয় মান দিয়ে বেসিক্যালি বুঝাইছে, যে প্রথমটা হচ্ছে 3 দশক। আচ্ছা, এখানে হচ্ছে এককটা আসে নাই, খুবই স্যাড। তো এখানে 2 একক আছে, এটা হচ্ছে 3 দশক, এটা হচ্ছে 1 শতক, এন্ড হচ্ছে 2 সহস্র। স্লাইডে কিছু ভুল আছে, হোয়াটএভার। তো একক, দশক, শতক, সহস্র ঠিক আগেরটার মতোই, যে প্রত্যেকটা স্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা পয়েন্টের বা প্রত্যেকটা বিটের যে জায়গায় অবস্থান করছে সেই প্রত্যেকটা একটা নির্দিষ্ট মান আছে, স্থানিক মান আছে। প্রথমটার ক্ষেত্রে একক, তারপরটার ক্ষেত্রে দশক, তারপরটার ক্ষেত্রে শতক, তারপরটার ক্ষেত্রে সহস্র। শতকের জন্য কি 10 স্কয়ার, দশকের জন্য কি 10⁻1, এককের জন্য কি 10⁻0, সহস্রের জন্য কি 10 কিউব। ঠিক আছে, এরকম করে আস্তে আস্তে এক এক করে বেড়ে যাবে। এরপরটা যদি দেখি ভিত্তি, আমরা এতক্ষণ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আলোচনা করছি। এখন এরপরে যে আলোচনা করবো সবকিছুই স্থানিক সংখ্যা পদ্ধতির জন্য। স্থানিক সংখ্যা পদ্ধতি বেসিক্যালি বেশ কয়েক ধরনের হয়। আমরা রেগুলার পদ্ধতি যেটা ইউজ করি সেটা হচ্ছে দশমিক স্থানিক সংখ্যা পদ্ধতি। দশমিক পদ্ধতি আমরা 0 থেকে 9 পর্যন্ত ইউজ করি, রাইট?
এখানে 0 থেকে 9 পর্যন্ত ইউজ করে আমরা অনেক সংখ্যা বাদে ফেলি, রাইট? সো এই 0 থেকে 9 বাদেও, দশমিক সংখ্যা পদ্ধতি বাদেও আরও বেশ কিছু সংখ্যা পদ্ধতি আছে, সেগুলোকে আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি নামে ডাকা হয়। নামগুলো হচ্ছে এরকম, ধরো এখানে দিয়ে দিছি আমি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি অ্যান্ড হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতিগুলো যে আমি আলাদা করলাম, এটাকে আমি কিসের বেসিসে আলাদা করলাম, বা এরা যে আলাদা আমি কীভাবে বুঝবো আলাদা? এরা যে আলাদা এটা নির্ভর করে বেজের উপরে, ঠিক আছে, ভিত্তির উপরে। ভিত্তি কি? একটা নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে আমি কয়টা অঙ্ক ব্যবহার করি, ঠিক আছে? যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি কয়টা অঙ্ক ব্যবহার করি? 9টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। ওকে, এরকম বাইনারিতে গেলে আমরা খালি 2টা ব্যবহার করি। বাইনারি ক্ষেত্রে কয়টা ব্যবহার করি? বাইনারি ক্ষেত্রে আমি জাস্ট ব্যবহার করি 2টা। কি কি ব্যবহার করি? 0 and 1, ঠিক আছে? সো ভিত্তি কি? ভিত্তি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে আমরা নির্দিষ্ট কয়টা অঙ্ক ব্যবহার করি এটাকে নির্দিষ্ট করে দেওয়া। অ্যান্ড কয়টা অঙ্ক ব্যবহার হচ্ছে এটার উপর ব্যবহার করে, ভিত্তি করেই তোমার হচ্ছে সংখ্যা পদ্ধতিগুলোকে একটা শ্রেণীবিভাগে আলাদা করা হয়। ধরো এই যে এখন এখানে কি সংখ্যা পদ্ধতির তোমার ভিত্তির একটা সংখ্যা বলা আছে, বেসিক্যালি কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় সেটাকেই তোমার ভিত্তি বলা হয়ে থাকে। এখন এখানে আসলে তোমরা হচ্ছে দশমিক, বাইনারি, এই দুটো তো অলরেডি দেখাইলাম। কয়টা ভিত্তি আছে? দশমিকের ক্ষেত্রে 10 আর হচ্ছে বাইনারির ক্ষেত্রে 2। মৌলিক অঙ্ক কয়টা? এখানে 2টা। এটা হচ্ছে 0 আর 1 বাইনারির ক্ষেত্রে, দশমিকের ক্ষেত্রে কি 0, 1, 0 থেকে 9 পর্যন্ত। আরও 2টা এক্সট্রা সংখ্যা পদ্ধতি আছে। কি কি আছে? অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি হয়? অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্ট মানে হচ্ছে বেসিক্যালি 8। এই যে অক্ট, অক্ট মানে কি? অক্ট মানে হচ্ছে 8। তাহলে অক্ট, এটার ভিত্তি কত হবে? 8 হবে। এটা তুমি হচ্ছে এই যে প্রিফিক্স থেকেই বোঝা যাচ্ছে যে যেহেতু অক্ট আছে তার মানে 8, সো এটার ভিত্তি কত হবে? এটা ভিত্তি হবে 8। মৌলিক অঙ্ক কয়টা হবে? ভিত্তি যত হয় মৌলিক অঙ্ক ঠিক ততটাই হয়, তাহলে মৌলিক অঙ্ক হবে 8টা। তাহলে এখানে মৌলিক অঙ্কগুলো কি কি হইতে পারে? 0 থেকে 7 পর্যন্ত। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে 8টা হইলো, 7 পর্যন্ত কেন হলো? 8 পর্যন্ত কেন হলো না? কারণ আমরা 0টাকে কাউন্ট করতেছি এর জন্য। তোমরা যদি খালি 8 পর্যন্ত হতো তাহলে কিরকম হইতো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা হয়েছে, কিন্তু 0 তো আসে নাই। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিতরেই 0 থাকেই, ঠিক আছে? সো এখানে 8টা আসবে না, জাস্ট ওটাকে ঠিক রাখার জন্য তোমার 0 থেকে শুরু হবে। তাই 0 থেকে শুরু করে এখানে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? এভাবে অক্টালে 8টা। হেক্সাডেসিমালে কয়টা? হেক্সাডেসিমালে 16টা। ভিত্তি কয়টা? 16টা। মৌলিক সংখ্যা কয়টা? 16টা। দশমিকের থেকেও বেশি, এখন পর্যন্ত দশমিকের সবচেয়ে বেশি ছিল 9টা। এখন এখানে যে এক্সট্রা 7টা আসলো, 9 থেকে 16, 7টা। এই 7টা কোথা থেকে আসলো? এই 7টা হচ্ছে ABCDEF। এর আগ পর্যন্ত হচ্ছে দশমিকের সব কয়টা? 0 থেকে 9 পর্যন্ত। অ্যান্ড ওই যে বাকি যে এক্সট্রা যে 7টা আসছে সেই 7টা কি? ABCDEF, ঠিক আছে? এখন ABCDEF এগুলো বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? এগুলো দিন শেষে সেই দশমিকের একটা মান আছে, প্রত্যেকটা সংখ্যারই কি একটা দশমিক মান আছে, বা প্রত্যেকটারই একটা করে বাইনারি মান আছে। এখান থেকে বেসিক্যালি রূপান্তরের আইডিয়াটা আসে। তো তোমাদেরকে আমি যদি দেখাতে যাই, ধরো দশমিক সংখ্যাতে 0, আচ্ছা দশমিক সংখ্যাতে 0, এইটার একটা বাইনারি মান আছে, এইটার একটা অক্টাল মান আছে, এটার একটা হেক্সাডেসিমাল মান আছে। অ্যান্ড সব কটাই কি? 0-র মান সব কটাই 0, ঠিক আছে? জাস্ট এখানে প্রত্যেকটাতে আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকে। একে কি করতে থাকে? বাড়তে থাকে। এই পুরো 4টাতে এক এক করে কি বাড়তে আছে। এখানে কি 1 থেকে 1 বেড়ে হচ্ছে 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7, 8। ওকে, 9 হচ্ছে পরেরটা থেকে আছে। তাহলে 8 পর্যন্ত এখানে এক এক করে বাড়তেই আছে, কোনো সমস্যা নাই। এখানে তোমাদেরকে আমি যে প্রথম যে উদাহরণটা দেখাবো, যে অক্টাল পদ্ধতিতে কয়টা সংখ্যা ছিল? 8টা। যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এর বেশি তো ছিল না। এর বেশি কি ছিল? এর বেশি ছিল না। তাহলে যখন আমি 8 আসবে, এই যে দশমিকের যে 8, এটা তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই। তাহলে আমি 8 কি এখানে সংখ্যা পদ্ধতিতে লিখতে পারবো না। তখন কি করবো? 8 যেহেতু নাই, 9ও নাই, তারপর কোনটা আছে? 10 আছে। তো এখানে 10 চলে আসলো, ঠিক আছে? এখানে আরেকটু কমপ্লেক্স ভাবে ভাবলে ভাবা যায় যে তোমার একদম ছোট সংখ্যাটা হচ্ছে তোমার ছোট যে অঙ্কটা, সবচেয়ে ছোট অঙ্কটা হচ্ছে তোমার ডানে, অ্যান্ড তার থেকে এক বড় অঙ্কটা বামে। এরকম করে আস্তে আস্তে
কন্টিনিউয়াসলি হচ্ছে তোমার বাড়তে থাকে, এভাবে ইনক্রিজিং গ্রোথ হয়। সো এখানে তোমরা চাইলে এটা বলতে পারো যে 8 8 কি 8 হচ্ছে দশমিক সংখ্যার সমানুপাতিক। এই যে একদম 8, এই লাইন বরাবর সবকটা কি সেম, ঠিক আছে। এখন হেক্সাডেসিমাল পর্যন্ত তোমরা দেখতেছো যে হেক্সাডেসিমাল দশমিক এই পর্যন্ত এই চারটা সবই এক, এখানেও 1 থেকে 8 পর্যন্তই আছে, ঠিক আছে। আরেকটা কোথায় পার্থক্য আছে, বাইনারিতে আছে। বাইনারিতে 0 আর 1 পর্যন্ত সেম আছে, রাইট, 0 আর 1 পর্যন্ত সেম আছে। তারপর থেকে কি হয়ে গেল, 2 এখানে 2 এখানে 10, কি হলো, কারণ বাইনারিতে তো তোমার 0 আর 1 বাদে আর কোনো সংখ্যা নাই, আছে সংখ্যা তো নাই, তাহলে ঠিক 0 1 তারপর 2 3 4 5 6 7 8 কোনোটাই নেই, তারপর কোনটা আসে, খালি 10 আসে। তো তারপরে 10, তারপরে 11, তারপর আবার কোনোটাই নেই। 11 থেকে 12 থেকে 99 পর্যন্ত তুমি কোন সংখ্যাকেই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখতে পারবা না। তাহলে কোনটা পারবা, 100 কে পাইলা, 100 কে লিখলা, এভাবে এক এক করে বাড়তে থাকলো, ঠিক আছে। তোমার খালি এখানে 0 0 আর 1 বাদে তোমার কোনোটাই আসবে না। ওকে, এখানে তুমি ওটা দেখতে পারো যে সবচেয়ে ছোট যে বিটটা এটা হচ্ছে সবার বামে, তারপর হচ্ছে তার বড় বিটটা আস্তে আস্তে একে, ঠিক আছে। এটা আবার এখানে আসলেও দেখতে পারো যে সবচেয়ে ছোট যে বিটটা ওটা সবার প্রথমে, তারপর তার থেকে বড় বিটটা, এখন তার থেকে বড় বিট তো হচ্ছে 0, তার থেকে বড় বিট হচ্ছে 1, ঠিক আছে। বাট 1 তো আমি অলরেডি বসাই দিছি, একবার কি 10 চলে গেছে না, তো তখন তো তার থেকে বড়টা আসবে। তো 10 এর থেকে বড় কি তোমার হচ্ছে 100, তখন সেক্ষেত্রে তোমার 1 এর থেকে বড় কি, ধরো 0 তারপর 1, 1 এর থেকে 1 তো জানি পারতেছি না কারণ আমার তো 10 তো একবার চলে গেছে। তারপর 10 এর থেকে বড় কি আছে, 10 এর থেকে বড় আছে তোমার হচ্ছে 1 এর থেকে 1 তো একবার হয়ে গেছে, 1 এর থেকে বড় কি আছে 10। সো এখানে পুরোটাই কি যাবে, সো তোমার এখানে পুরোটাই গেল 10। সো 0 আগে কি গেল 10 গেল, সো এভাবে গেল। এখন এখানে কিন্তু এইগুলোকে কিন্তু 0 1 10 11 100 101 এভাবে কিন্তু বলা উচিত না, এগুলোকে বিট ধরে ধরে বলা উচিত। দশমিকের পরে যেমন আমরা 75.57 বলি, ঠিক এভাবে এটাকে 0, এটাকে 1, এটাকে 10, এটাকে 11, এটাকে 100 101 এভাবে বলা উচিত, ঠিক আছে। চলো এখানে আমরা দুটো পার্থক্য দেখছি, যে বাইনারি ক্ষেত্রে একটা পার্থক্য আছে, অক্টালের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। প্রথম 0 থেকে 8 পর্যন্ত আমরা হেক্সাডেসিমালে কোনো পার্থক্য এখন দেখি নাই। কখন যে পার্থক্য আছে, 10 থেকে পার্থক্যটা আছে। তোমরা এখানে দেখবা একদম এই 10 এর সমান কি আছে এখানে a, ঠিক আছে। এখন 10 যে এখানে আসলো, বাইনারিতে কি 9 এর পরে আর কোনো অঙ্ক ছিল, 9 তো আমাদের হাইয়েস্ট ছিল, তাই না। ধরো এখানে যদি যাই, আমার এখানে কি কি ছিল, দশমিকের জন্য ছিল 1 0 1 2 3 4 5 6 7 8 and 9, 9 এর পরে তো ওর থেকে বড় কিছু ছিল না। তো তখন কি হলো, ওই যে সবচেয়ে ছোট যেটা ছিল সেটা বামে বসে গেল, এন্ড তার থেকে এক বড়টা তার আগে বসে গেল, এভাবে 10 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু 10 হেক্সাডেসিমালে তো হচ্ছে 9 এর পরেও তার থেকে বড় বিট আরো আছে। কি কি আছে, কি কি ছিল, আমি যদি মনে করি 0 থেকে 9 পর্যন্ত আছে, তারপরে কি কি আছে, তারপরে আছে a b c d e and f, ঠিক এভাবেই বসছে যে 9 এর পরে তাহলে a বসে গেছে, এর পরে b বসছে, b এর পরে c বসছে, c এর পরে d বসছে, d এর পরে কি বসছে, d এর পরে e বসছে, and e এর পরে at last f বসছে। এই যে a যে মানটা আছে, এই a সমান হচ্ছে কি 10, তাহলে হেক্সাডেসিমাল a সমান কি, হেক্সাডেসিমাল a সমান হচ্ছে তোমার 10 বাই দশমিক পদ্ধতিতে। ওকে, তাহলে হেক্সাডেসিমাল a ইজ ইকুয়াল টু হোয়াট, 10, দশমিক পদ্ধতি 10 হেক্সাডেসিমাল a এর সমান। আবার হেক্সাডেসিমালের b দশমিকের 11 এর সমান। ওকে, হেক্সাডেসিমালের c কিসের সমান, 12 এর সমান। তোমার হেক্সাডেসিমালের d কিসের সমান, তোমার 13 এর সমান। এভাবে তোমার প্রত্যেকটা একটা করে সমান পাওয়া যায়। লাস্টের f সমান কি 15, ঠিক আছে। তো এখানে কিন্তু ওইভাবে বাইনারিগুলো আস্তে আস্তে বাড়তেই আছে, তোমার অক্টালগুলোও কি আস্তে আস্তে বাড়তে আছে। তুমি প্রত্যেকটার জন্য একটা একটু, তুমি ধরো একটা সংখ্যা, ধরো তোমার হচ্ছে f, এটা কিসে আছে, এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। সো এটার জন্য তুমি বাইনারির একটা মান পাবা, অক্টালের একটা মান পাবা, দশমিকের একটা মান পাবা। তার মানে কি এই f হেক্সাডেসিমাল পদ্ধতিতে এটা সমান কি, এটা সমান হচ্ছে অক্টালে 17, বাইনারিতে 4টা 1, বাইনারিতে কি 4টা 1, এন্ড দশমিকে কত, দশমিকে হচ্ছে তোমার 15, ঠিক আছে। এইভাবে তোমার মানগুলো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে। তার পার্থক্যগুলো কি কি, ভিত্তির পার্থক্যের কারণে বা কতগুলো মৌলিক অঙ্ক আমি ইউজ করতেছি, এটার পার্থক্যের কারণে কিন্তু তোমার মেইনলি ডিফারেন্সগুলো হয়ে থাকে। এখন যদি আগাই, তোমার ধরো এখন আমরা ধরো আমাদের 4টা সংখ্যা পদ্ধতি দেখলাম, তাহলে কি আমরা নিজেরও একটা বানিয়ে নিতে পারি না, আমরা কিন্তু নিজেরও একটা বানিয়ে নিতে পারি, কোনো পার্থক্য হওয়ার কথা না। ধরো এখানে আমি একটা নিজেদের সংখ্যা পদ্ধতি আমরা বানানোর চেষ্টা করবো, যেখানে তোমার
ভিত্তি আছে হচ্ছে তোমার, ভিত্তি অ্যাকচুয়ালি 5, মৌলিক অঙ্ক তোমার 5টা। তোমার এখানে মৌলিক অঙ্ক আছে কয়টা? 0, 1, 2, 3 and 4। টোটাল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই তো? সো এখানে আমরা নিজেদের মতো করে একটা সংখ্যাপদ্ধতি বানিয়ে দিচ্ছি, যেটাকে আমরা নাম দিলাম, ধরো নাম দিলাম SOE। কোনো সমস্যা নেই, আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি, কোনো প্যারা নেই। তাহলে আমাদের নিজেদের মতো একটা সংখ্যাপদ্ধতি বানালাম, যেটা নাম দিলাম SOE। অ্যান্ড সেখানে বেস কত? বেস হচ্ছে 5। বেস কত? বেস হচ্ছে 5। আর তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 5টা। এই যে এখানে এই হচ্ছে 5টা তোমার, ঠিক আছে? এখন এখানে কীভাবে বাড়বে? ধরো এইটুকটা আমরা অলরেডি আগে দেখে ফেলছি, তাই না? সো এখানে কীভাবে বাড়বে? এখানে এভাবেই বাড়বে, যে ধরো তোমার প্রথমে কি ছিল, আমাদের কি ছিল? 0, 1, 2, 3, 4, রাইট? এই 5টা আছে। তাহলে এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে, 0 থেকে 1 হবে, 1 থেকে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। 5 তো নাই, 5 আছে? 5 তো নাই, 5 তো আমি লিখতে পারবো না। তাহলে 4 এর পর কত আসবে? 4 এর পর সেই 10 আসবে, 10 এর পর 11, 12, ঠিক আছে? যেতে আছে 13, 14, 15 কি আমি লিখতে পারবো? 15 যদি লিখি, এই 15 এই 5 তো আমার নাই। 15 5 কি আমার সংখ্যা পদ্ধতিতে আছে? 15 5 তো আমার সংখ্যা পদ্ধতিতে নাই, তাহলে আমি 15 লিখতে পারবো না। আমি কত লিখবো? আমি 20 লিখবো। 20 এর পর 21, 22, 23, 24, 25 লিখতে পারবো? 25 লিখতে পারবো না। কত লিখবো? 30। 25 কেন লিখতে পারবো না? কারণ 5 নাই, ঠিক আছে? এভাবে এই পদ্ধতিতে ধরো, এটা যদি তোমাদের ব্যাখ্যা করতে যাই, ধরো এখান থেকে 30 থেকে আগে বাড়তে থাকলো অ্যান্ড ধরো তোমার এক জায়গায় যে 44 আসলো, ঠিক আছে? 44 আসলো, 44-এ পরে যে এখানে কত আসবে জানো? 100। কেন আসবে তোমরা একটু ভেবেচিন্তে আমরা বইলো, আমি কমেন্ট করবো ইনশাল্লাহ, যেহেতু প্রথম ক্লাস আমার বেশি ইমোশন আছে। আচ্ছা, এখন আসি যে এই প্রত্যেকটা আমরা যে 4টা দেখছিলাম বইতে, যে 4টা সংখ্যা পদ্ধতি আছে, এখানে কি কি আছে? এখানে আছে দশমিক, এখানে আছে বাইনারি, এখানে আছে অক্টাল, এন্ড এখানে আছে হেক্সাডেসিমাল। সো দশমিক, এই 3টা পদ্ধতিতে সবচেয়ে বড় সংখ্যাগুলো কোনগুলো? দশমিকের সবচেয়ে বড় অঙ্ক কোনটা আমি বলছিলাম? 0 থেকে 9 এর ভিতরে সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে 9, ঠিক আছে? তো কি করবা? 3 অঙ্ক সর্বোচ্চ সংখ্যা চাইলে ওই বড়টাই 3 বার দিয়ে দিবা। 3টা অঙ্ক তোমার 3 বার যাবে। সো 3 বার গেলে একবার গেল 9, একবার গেল 9, আর একবার গেল 9, অথবা ইংরেজিতে দেখলে 9, 9, 9। এটা কিসের? দশমিকের 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। বাইনারি ক্ষেত্রে কি হবে? বাইনারি ক্ষেত্রে কি কি আছে? বাইনারি ক্ষেত্রে তোমার আছে কি কি? 0 আর 1, তাই না? সবচেয়ে বড় কোনটা? 1। সো এখানে কয়টা অন যাবে? 1টা 2টা 3টা, ঠিক আছে? এটা কি? একটা বাইনারি সংখ্যা। অক্টাল, অক্টালে কি কি আছে? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় তোমার 7। সেখানে কয়টা যাবে? 3টা 7। আর হেক্সাডেসিমালের সবচেয়ে বড় সংখ্যা কি? হেক্সাডেসিমালের এই যে ABCDEF, এগুলো কিন্তু সংখ্যা, এগুলোও কি? অবভিয়াসলি তোমার সংখ্যা। সো এখানে F, এটা কি সবচেয়ে বড় না? এটা সবার লাস্টে আছে, সো এটাই সবচেয়ে বড়। সো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কি? এখানে সবচেয়ে বড় সংখ্যা কি? F। সো এখানে কয়টা যাবে? এখানে 3টা F যাবে জাস্ট। তোমার ভেবে দেখো, যদি দশমিকের ক্ষেত্রে তোমার ভাবলে বাকিগুলো রিলেট করতে ইজি ফিল হবে। তোমার 3টা 9 পরে কত আসে? 1000, তাই না? যেটা কি 4 অঙ্ক হয়ে যাচ্ছে না? তো 3 অঙ্কে কি তুমি এর থেকে বড় সংখ্যা দিতে পারবা? এগুলো কিন্তু 9 10 জিনিস, সরি 9 10 না, 3 4 এর জিনিস বা 5 এর জিনিস। আমরা 5 এগুলো করছি, তোমরা করছো, পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা কি? তোমার এই যে 3টা অঙ্কের সর্বনিম্ন সংখ্যা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, যে সর্বনিম্ন সংখ্যা তো 0, তাই না? দশমিকের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা 0। বাইনারির ক্ষেত্রে কি কি আছে? 0 আর 1 আছে। এটার ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 0। অক্টালের ক্ষেত্রেও 0, এন্ড হেক্সাডেসিমালের ক্ষেত্রেও 0। তাহলে 3 অঙ্কের সংখ্যাকে কারণ 3টা 0 হইল না? 3টা 0 হলে এটা 0ই না। ওই যে আমি বামে একটা 1 লিখলাম, বামে যে কয়টা 0ই দিই আলটিমেটলি ওইটা খালি 1, তাই তো? সো যদি আমি এখানে একটা 1 না লিখি, তাহলে কি এটা কি 3 অঙ্কের সংখ্যা কি হইলো? এখানে যদি আমি একটা 1 লিখি আর এরপরে যদি 4টা দিই, তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা হলো। কিন্তু একটা 1 লিখে তারপর আমি 3টা 4 দিই, 3টা শূন্য দিলাম, তাহলে তো আলটিমেটলি এটা একটা অঙ্কই হইলো। এটাকে আমি 3টা অঙ্ক বলতে পারি? বামে যতগুলো 0ই দিই ম্যাটার কিন্তু করে না, বাদ চলে যাবে। সো এখানে যদি 3 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা চাইতে চাই, আমরা যদি পাইতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট একটা শুরুতে দিতেই হবে। তারপর কি করবো? তারপর আমি বাকিগুলো দেবো। অ্যান্ড এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে 3টাই যদি সেম হবে, কারণ সবচেয়ে ছোট হচ্ছে 0, আর একটাও 1 রাখার জন্য তোমার বেসিক্যালি একটা আমি দিচ্ছি, ঠিক আছে? 0 থেকে বড় জাস্ট 1। সো এখানে এই একটাই দিচ্ছি, ওকে? জাস্ট 0 অ্যান্ড 0 থেকে বড় সংখ্যাটা, ওকে? ওকে, এখন আসি তোমাদের
মেইন জিনিসে যেটা টিকে অনেক আসে, প্রতি বছরই বোর্ড প্রশ্নে প্রায় অ্যাটলিস্ট 2 থেকে 3টা আসেই 25টার ভিতরে, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। রূপান্তরটা কি? ধরো দশমিক আছে, তুমি এখান থেকে ধরো বাইনারিতে নিবা, আবার বাইনারি আছে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিবা। এরকম প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিতরেই একটা কনভার্সন সম্ভব। কনভার্সনটা কিভাবে করা যায় এখন আমরা দেখবো। ধরো আমি প্রথম যেটা রাখছি, এটা রাখছি হচ্ছে দশমিক থেকে বাইনারি। ওকে, এখন আমি একটা দশমিক সংখ্যা দিচ্ছি। দশমিক সংখ্যাটা তোমাদের একটু ওই যে ডিফিকাল্টি লেভেল থাকে না গেমে, ইজি, মিডিয়াম, হাই, এইটা মোটামুটি মিডিয়াম বা হাই লেভেলের। কারণ দশমিক সংখ্যাটা তোমাদের আসে, ধরো এখানে আমি সংখ্যাটা দিচ্ছি 99.375, এটা একটু হার্ড লেভেলের। এখন এটা যদি ইজি করতে চাই তাহলে কি করতে পারতাম, জাস্ট 99 সংখ্যাটা নিতে পারতাম, যে 99 সংখ্যাটাকে আমার বাইনারিতে প্রকাশ করলে কি হয়। ঠিক আছে, এখন এটা উপায়টা কি, এই যে দশমিকের আগে যেটা থাকে 99, তো এখানে পূর্ণ সংখ্যা নাকি, এখানে পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে 991, এটা কি, এটা 10 বেস। ঠিক আছে, আমি কোথায় যেতে চাই, বাইনারিতে যেতে চাই। বাইনারি বেস কত, 2, তাই না? বাইনারি বেস কত, 2। তো আমি যে দশমিক সংখ্যাকে আমি বাইনারিতে নিতে চাই, তাকে আমি ওই 2 দিয়ে ভাগ দিব। কত দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিব। যদি ভাগ করলে তোমার ভাগফল দেখবা, ভাগফল আসে হচ্ছে কত, 48 আসে। অ্যান্ড এখানে তোমার একটা ভাগশেষ থাকে, কারণ কি 48 দুগুণে 49, সরি 48 দুগুণে 98, সো 98, 99 আছে, সো একটা ভাগশেষ থাকে। এইটা একদম ক্যালকুলেটর করবা, কোনো সমস্যা নাই। সো 48 আবার 2 দিয়ে ভাগ করলে কত আসে, 24 আসে। ভাগফল কত, 0। তো 24 2 দিয়ে ভাগ করলে কত, 12 আসে। ভাগফল কত, 0। 12 2 দিয়ে ভাগ করলে কত আসে, 6। ভাগফল কত, 0। ভাগশেষ কত, 0। ভাগফল হচ্ছে 6। আবার এই 6 যদি ভাগ করতে চাই 2 দিয়ে ভাগ করলে কত আসে, ভাগফল আসে 3, ভাগশেষ 0। আবার এই যে লাস্টের এটারে যদি ভাগ করতে চাই তাহলে ভাগফল আসে কত, 2, ভাগশেষ কত, 1, কারণ 3 হচ্ছে 2 দিয়ে নিশ্চিত বিভাজ্য না। আবার লাস্টে যে 2 আছে, যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসে কত, ধরো এই লাস্টেরটারে আমি হচ্ছে এই পাশে সরাই দিলাম, 3 পর্যন্ত থাকলো। আচ্ছা, এখন আসি যে 2 আসছে, তাই না, সরি 1 আসছে, 2 একবার যায়, সো হ্যাঁ, সো 1 আসছে। এখন এটা বলো, এটাও কি ভাগ করা যাবে, ভাগ করা যাবে না, এই পুরোটা কি ভাগশেষ থাকবে না? তাহলে এটা যদি আমি প্রপারলি লিখতে চাই, ধরো একটা জায়গায় তোমাদের একটা জিনিস দেখাবো, এর জন্য আমি মুছে একভাবে দেখাচ্ছি। ধরো 2 দিয়ে ভাগ করলাম 48, 1, 2 দিয়ে ভাগ করলাম 0, 0, 12, 0, 6, 0, এখানে তোমার হচ্ছে 3 আসলো। 2 যদি এখানে ভাগ করো তাহলে এখানে আসে হচ্ছে তোমার 1, এন হচ্ছে 1, এইটাতে ভাগ করো তোমার পুরোটা এসে ভাগশেষ, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। এই যে ভাগশেষগুলো তুমি পাইছো না, ভাগশেষগুলো তো পাইছো, তুমি এভাবে ভাগ করে, তুমি প্রতিটা ভাগ করে তুমি হচ্ছে জাস্ট ভাগফলগুলো এই নিচে নিচে লিখলা, আর ভাগশেষগুলো তুমি এই পাশে আলাদা করে রাখলা। যখন কোনো ভাগশেষ নাই তখন ভাগশেষ কত, 0, তো তুমি জিরোগুলো ঠিক মতো মেনশন করলা। ঠিক আছে, এখন এই ভাগশেষগুলোকে একটা উপরে আসে না, এন্ড একটা নিচে আসে না, ঠিক আছে? তো এই নিচেরটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট। নিচেরটা কি, নিচেরটা হচ্ছে তোমার সেই মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরেরটা কি, উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, আমি এগুলো বললাম, এটা তো তোমাদের মোটামুটি মুখস্থ হয়ে যাও যে উপরটা তো লিস্ট সিগনিফিকেন্ট বিট, নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, এখন যদি আমরা ব্যাকে আসি যে তোমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কি ছিল, আমি এখানে বলছিলাম যে সবার প্রথমটা হচ্ছে তোমার কি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবার লাস্টেরটা কি, সবার লাস্টেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাই তো? সো এখান থেকে যদি আমি এখন যাইতে চাই, তোমার একদম সেম জায়গাতে আসলাম, যেখানে আমরা কাজটা করছিলাম, যে এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এই 1টা সবার লাস্টে যাবে, আবার এই 1টা হচ্ছে কি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো এটা কি সবার শুরুতে যাবে। মাঝখানে কি হবে, মাঝখানে তোমার এই যে ক্রমান্বয়ে বেড়াইছে না, সো এই যে 1 এর পর কি ছিল, 0, তো ওইটা থেকে আস্তে আস্তে বামে আসলা, আরেকটা কি 0, আরেকটা কি 0, তারপর কি আছে, একটা 1 আছে, তারপর এটা লাস্ট একটা 1। সো এই যে এই সংখ্যাটা এইভাবে আমি লিখতে পারলাম না, যে ধরো এখান থেকে আস্তে আস্তে এদিকে গেছি, ঠিক আছে, আস্তে আস্তে উপর থেকে কি আস্তে আস্তে নিচের দিকে গেছি। সো উপর থেকে কি করছি, নিচের দিকে গেছি, বাম থেকে লেখা শুরু করছি। ঠিক আছে, অথবা তুমি যদি শুরু থেকে শুরু করো, তুমি নিচ থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে যাবা, সেটা তুমি ডান থেকে লেখা শুরু করবা, সেটা কোনো বিষয় না। বাট তোমাদের এটা মনে রাখতে হবে যে এই যে নিচেরটা সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই লাস্টেরটা কি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এভাবে তুমি কি করলা, এভাবে তুমি এই যে 99 আছে, যে পূর্ণ সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যাটা তুমি দশমিকে থেকে বাইনারিতে প্রকাশ করে ফেললা, জাস্ট 1 আছে আর 0 আছে, তাহলে কি বাইনারিতে প্রকাশ হয়ে গেছে না, হয়ে গেছে। কিন্তু
এখন যদি চাও যে তোমাদের এই যে দশমিকে মানে পূর্ণ সংখ্যা পরের যে অংশটা ছিল 0.375, এটা আছে কিসে, এটা আছে তোমার হচ্ছে দশমিকে, এটাকে এখন আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে। এটা যদি করতে যাই, ধরো তোমার এই যে 0.375, এখন এর আগে যে আমরা পূর্ণ সংখ্যাটাকে হচ্ছে দশমিক থেকে বাইনারিতে নিলাম, তখন একটা নিয়ম ছিল, এখন আর পুরাই একটা আলাদা নিয়ম। কারণ কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, পূর্ণ সংখ্যা করতে হয় ভাগ, আর দশমিকে বা ভগ্নাংশে বা ওই দশমিকের পরের গুলায় ভগ্নাংশে করতে হয় গুণ। কি দিয়ে, সেই বেজের নাম্বার দিয়ে। আমরা কিসে প্রকাশ করতে চাই, আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই, তাই তো। সো বাইনারিতে যদি প্রকাশ করতে চাই, বাইনারিতে কি আছে, বাইনারিতে আছে হচ্ছে 2, তাই না, বাইনারিতে আছে কি 2 আছে, বাইনারি হচ্ছে ভিত্তি হচ্ছে 2, সরি, বাইনারির ভিত্তি হচ্ছে 2। তো এখন আমরা ওখানে কি করছিলাম, এখানে আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, রাইট, এই যে 2 দিয়ে আমরা এক এক করে ভাগ করতেছিলাম, এখানে আমরা কি করবো, এখানে আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 2 দিয়ে গুণ করলে এখানে কত আসে, এখানে এই যে 0.375 থেকে 2 দিয়ে গুণ করলে আসতো তোমার 0.750। এই যে পূর্ণ সংখ্যা অংশটা আছে না, এটাকে তুমি নিবা, আলাদা করে রাখবা, হিসাবে রাখবা। এখন এই যে পরে 2 দিয়ে গুণ করার পর যেটা আসলো 0.750, এটাকে আবার গুণ করবা, এখন আসে কত 1.5। সেই যে পূর্ণ সংখ্যার অংশটা কি তুমি আলাদা করে নিবা, ঠিক আছে, পূর্ণ সংখ্যার অংশটা কি তুমি আলাদা করে রাখতেছো। এখন আসো, এই যে পূর্ণ সংখ্যার বাদ দিয়ে দিলা, তাহলে তোমার কত থাকলো 0.5, তাহলে 0.5 এটাকে তুমি এখন 2 দিয়ে গুণ দিবা, এখানে এখন তুমি কি দিয়ে করবা, 2 দিয়ে গুণ দিবা, তাহলে আসলে কত 1.0, রাইট। এখন কি করবা, আবার সেই হচ্ছে পূর্ণ সংখ্যাটা তুমি আলাদা করবা, এই লাস্টটা বাদ। এখন লাস্টটা কেন বাদ, কারণ এখানে 0 হয়ে গেছে, ভগ্নাংশ কি তাহলে আছে, ভগ্নাংশ তো আর নাই, যেহেতু ভগ্নাংশ দশমিকের পরে 0 হয়ে গেছে সব, তাহলে ভগ্নাংশ তো আর নাই, এখন তোমার একটা পূর্ণ সংখ্যা আর চলে আসছে, তাই না। সো 1। সো এখন তুমি এই যে প্রথমে যে তুমি ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করে প্রথমে যে পূর্ণ সংখ্যাটা পাইছিলা, সেটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর লাস্টে যেটা পাইলা সেটা কি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে। তাহলে এখন এটা মানে কি, এইটার পরে এটা পাইছি, এটা পাইছি প্রথমে, এটা পাইছি দ্বিতীয়তে, এটা পাইছি তৃতীয়তে, তাই না। সো এটা হচ্ছে যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তুমি যদি এই পাশে আমি লিখতে চাই, তোমার এখানে কি আসবে, প্রথমে আসবে 0, তারপর আসবে তোমার 1, যেটা দ্বিতীয় করে পাইছি, তারপর লাস্টে আসবে 1। সো এটা হচ্ছে কি সেই মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা কি, এটা হচ্ছে সেই লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই তো। এখন এই উপরে একটা 0 থাকবে, পয়েন্ট থাকবে, পয়েন্টটা কেন থাকবে, পয়েন্টটা থাকবে কারণ এটা দশমিক সংখ্যা ছিল না, দশমিক সংখ্যা বলে তো আমরা হচ্ছে গুণ করছি নাকি, দশমিক সংখ্যা বলে তো গুণ করছি। সো দশমিক সংখ্যারে আমি হচ্ছে তোমার বাইনারিতে প্রকাশ করছি। সো এই টোটাল যে আনসারটা আছে, এখানেও সে দশমিকটা থাকবে, ঠিক আছে। এখন তোমাদের আলটিমেটলি যে প্রশ্নটা ছিল যে হচ্ছে এই যে টোটাল যে সংখ্যাটা 99375, এই সংখ্যাটাকে তুমি হচ্ছে বাইনারিতে প্রকাশ করো। তাহলে বাইনারিতে প্রকাশ করলে কি হবে, এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে না, পূর্ণ সংখ্যার জায়গায় থাকবে, আর দশমিকটা দশমিকের পরে যাবে। তো যদি এখানে আরেকটা ইস্যু যদি ভালো করে লিখতে চাই, তাহলে 99.375 এটা দশমিক সংখ্যা, এটা তুমি যদি হচ্ছে প্রথম 9 এই পাশটুকু কত পাবো, 1 1 3টা 0 1, তাই তো। তো লিখি 1 1 3টা 0 1, তাও দশমিক, কারণ এই যে 9 তুমি করে ফেলছো, 9 করে তুমি এটুকু পাইছো। এবার দশমিকের পরে যে 0.375 ছিল ওইটা, তো 0.375 কত আসে, 0.011 আসে, তাই না। 011 প্রকাশ হয়ে গেছে না। আমি এই যে দশমিক সংখ্যাটা ছিল, এটাকে আমি বাইনারিতে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হিসাবটা কি, এখন হিসাবটা হচ্ছে তোমার, এখন তুমি বলতে পারো যে ভাই আপনি যে বারবার হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখতেছেন, এটা মানে কি, 10 মানে হচ্ছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটাতে আছে। ধরো 3 একটা সংখ্যা, এটা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আছে, রাইট। এখন তোমার এটাকে যে আমি কোন সংখ্যা পদ্ধতিতে বলতেছি, এটা আমি বুঝবো কিভাবে। ধরো 3 যদি আমি 10 লিখি, তাহলে এটা দশমিক। আচ্ছা, প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে নাই, বাইনারিতে নাই, সরি আমি ভুল করছি। আচ্ছা, এই যে 3 এটাকে অক্টালেও আছে, আবার এই 3 তোমার হেক্সাডেসিমেলেও আছে। তাহলে এই যে ব্র্যাকেটে যে নিচে যে আমি যে সংখ্যাগুলো লিখতেছি, এগুলো আমি বুঝতেছি এই 3টা আমি কোন সংখ্যা পদ্ধতিতে কাউন্ট করতেছি, ঠিক আছে। এটার জন্য এই ব্র্যাকেটটা দেওয়া হয়। ধর এখানে 1 আর 0 আছে, সো এটাকে আমি বাইনারি দিলাম, আর আমি তো বাইনারিতে বের করতে চাইছি, সো 1 আর 0 এর কারণেই আসছে, ওকে। এখন হিসাবটা কি, দশমিক থেকে অক্টাল, এটা রূপান্তর করার নিয়মটাও কি সেম। তুমি হচ্ছে এই যে 469 যেটা আছে, 469 কে তুমি
যেটা যে সংখ্যা পদ্ধতি আমরা দেখতে চাই, কিসে দেখতে চাই? অক্টালে। অক্টালের বেস কয়টা? অক্টালের বেস হচ্ছে তোমার 8টা, তাই না? অক্টালের বেস কয়টা? অক্টালের বেস হচ্ছে 8। সো এই 8 দিয়ে তুমি ভাগ করবা 469 যেটা আছে। ধরো আমরা তো পুরোটা করতে চাই, তাই না? পুরোটা করতে গেলে দশমিকের পরে তো তোমার সেই হচ্ছে গুণ করতে হবে। তো দশমিকের পরে এইটুক করতে গেলে কি করতে হবে? দশমিকের পরে এইটুক করতে গেলে গুণ করতে হবে। আর এইটুক করতে গেলে কি করতে হবে? এইটুক করতে গেলে ভাগ করতে হবে। তাই পূর্ণ সংখ্যার জন্য ভাগ, দশমিকের পরের বা ভগ্নাংশের জন্য কি? ভগ্নাংশের জন্য গুণ। কাকে দিয়ে গুণ? যে অক্টাল যে সংখ্যাটা আছে তার হচ্ছে বেস দিয়ে গুণ। আবার হেক্সাডেসিমেল হলে হেক্সাডেসিমেলের বেস দিয়ে গুণ। হেক্সাডেসিমেল বেস কত? 16। সো ওখানে আমরা দেখতে পাবো। সো এখানে তুমি ভাগ করে করে তুমি ধরো এখানে একটা 8 দিয়ে ভাগ করলা, তোমার আসবে কত? 8 দিয়ে ভাগ করলে তোমার আসে হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, তোমার ভাগফল আসে হচ্ছে 58 অ্যান্ড তোমার ভাগশেষ থাকে হচ্ছে 2। 58কে আবার 8 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে, সরি এখানে ভাগশেষ হচ্ছে 5, এক্সট্রিমলি সরি, তোমার ভাগশেষ আসে কত? 5। এখানে আসে হচ্ছে 2, আনসার আসে হচ্ছে তোমার 7। আর 7কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে কত? পুরো 7ই আসে, ভাগফল আসে 0। সো এখান থেকে হচ্ছে তুমি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অক্টাল দশমিক থেকে যে কোনো একটা যেতে গেলে তুমি যাতে যাবা তাতে ভাগ করবা। ধরো এখানে আমি অ্যাট লাস্ট সবার একটু নিয়ম লিখে দিছি, আর যে তোমার সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা আছে ওভারঅল, এখানে কি হয়? এখানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তুমি হচ্ছে ডেসিমেল আসতে পারো। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে কি? ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা দিতে গেলাম, তাই না? আমরা দশমিক থেকে বাইনারিতে গেলাম, দশমিক থেকে অক্টালে যাচ্ছিলাম। তো এখানে কি করতে হয়? ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যাওয়ার সময় যে সংখ্যা পদ্ধতিটা যাবো, যে সংখ্যা পদ্ধতিতে যাব, যে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে যাব তার হচ্ছে বেস দিয়ে ভাগ, তার ভিত্তি দিয়ে ভাগ, ঠিক আছে? আর যদি হচ্ছে তোমার দশমিকের পরে হয় বা ভগ্নাংশ হয় তাহলে সেক্ষেত্রে কি? যদি হচ্ছে ভগ্নাংশ হয়, এখানে লিখে দিই, ভগ্নাংশ হলে গুণ। এখন একটা জিনিস বাকি ছিল, আমি এখান থেকে একটা উদাহরণ দেখাই দিই তোমাদের। এখানে হচ্ছে এই স্লাইডটা আমি ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমার এখানে দশমিক থেকে অক্টাল আরেকটা উদাহরণ আছে, দশমিক থেকে হেক্সাডেসিমেল যাওয়ার একটা উদাহরণ আছে, সেম জিনিস। তুমি কি হেক্সাডেসিমেল বেস কত? 16। সো তুমি যে 850 আছে, 850 কে তুমি হচ্ছে হেক্সাডেসিমেল নিতে চাও, তাই তুমি 16 দিয়ে ভাগ করতে থাকবা। ভাগশেষ যেটা আসবে সেটা হচ্ছে তোমার মেইন বিট হিসেবে কাউন্ট হবে, আর ভাগফলগুলো তুমি এক এক করে যতক্ষণ না 0 হয় ভাগফলটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার আসে তোমার হচ্ছে বাইনারি থেকে দশমিক। হ্যাঁ, দশমিকে আসলে একটা হিসাব আসে। কি হিসাবটা? যে দশমিক যে সংখ্যাটা আছে, তোমার ধরো 1 1 0 1 1.101, পুরোটাকে লিখলাম। এখন আর দশমিক বা দশমিকে আগে বা পরে এখন আর সে পার্থক্যটা নাই। পার্থক্যটা তুমি এখন থেকে খুবই ইজি হয়ে যাবে। হিসাবটা কি হয়ে গেল? তোমার এই যে এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট না? এন্ড এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তোমাকে আমি এতক্ষণ যে একটু আগে বলতেছিলাম যে স্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রতিটা স্থানিক মানের একটা মান আছে, যেমন হচ্ছে 1 একক, 2 দশক, এরকম ছিল না? ছিল তো। তো এইটা কি প্রথমটা না? দশমিকের পরে এটা তো প্রথমটা, এটা ভগ্নাংশ না। ভগ্নাংশ ক্ষেত্রে কি তোমরা কোনো স্থানীয় মান নির্ণয় করছো? করো নাই। সো দশমিকের আগেরটা, ভগ্নাংশের পরটা আমি একটু পরে দেখাচ্ছি। ধরো দশমিকের আগেরটা থেকে শুরু করলাম, তাই এটা কি সেই 1 একক হওয়া উচিত না? সো এটা যদি তুমি লিখতে চাও 1 ইন্টু একক হওয়া উচিত, তাই তো? এখন এটা কিসে আছে? এটা বাইনারিতে আছে। দশমিকে আমরা যখন 405 ধরো এখানে যখন আমরা নির্ণয় করতেছিলাম, এখানে যখন আমরা নির্ণয় করতেছিলাম এই 175টা কি হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল না? দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল। এর জন্য আমি কি 10 এর পাওয়ার 0 দিয়ে আমি কাজ করছিলাম, ঠিক আছে? এখন আমি যেটা করতেছি, হ্যাঁ এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি না? সেটা বেস কত? 2। সো এখন আমি কি করবো? 2 এর পাওয়ার 0 দিব। এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে আসবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এটার ক্ষেত্রে কত? শতক, শতক মানে কি? 2, তো 2 এর পাওয়ার 2। এটার ক্ষেত্রে কত? হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এটার ক্ষেত্রে কত? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? এরকম করে তুমি প্রত্যেকটা একটা সাংখ্যিক মান পাইছো না? পাইছো তো। আবার এখন আসো, তাহলে এই তুমি এরপর কি করবা? এটা তুমি যদি করতে যাও যে তোমার ছিল কি, যে 110 পয়েন্ট হচ্ছে 101, এটা যদি তুমি করতে চাও তাহলে এই যে প্রথম যেটা ছিল ওটা তুমি মান লিখবা। ধরো 2 টু দি পাওয়ার 0 ছিল, তাই না? ওটা তুমি লিখলা। এর পরেরটা আসলে আস্তে আস্তে এদিকে যাবা। সো এটা তুমি কি করবা?
এটা তুমি যোগ করবা, কারণ স্থানীয় মানের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আস্তে আস্তে যোগ করে কি টোটাল মান পাচ্ছিলাম না নিচে, সেভাবে তুমি এটা নির্ণয় করলা, এটা তুমি লিখলা, এটা তুমি নির্ণয় করবা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস কত 1 ইন্টু 2। আচ্ছা এখন এই যে 1 যে আমি দিলাম এখানে কত ছিল, এখানে ছিল 0, সো এখানে কত হবে 0, 0 ইন্টু কি 2 টু দি পাওয়ার কিউব, সরি কিউব না, এটা কত 2 স্কয়ার। ঠিক আছে, এখানে এইটা 0 1 2, এই তো 2 স্কয়ার। এরপরটা কত, এরপরটা আসবে তোমার হচ্ছে 1 ইন্টু 2 কিউব। এরপরটা কত লাস্টেরটা সেই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্রত্যেকটা লিখে ফেলছি, এই যোগ করে তুমি আলটিমেটলি মানটা পাবা। এখন এই দশমিকের পরে যেটা আছে সেটা তুমি কিভাবে নির্ণয় করবা? দশমিকের পরে তোমার এইটার সাংখ্যিক মানটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার -1। এইটা 0 না, সো একদম দশমিকের আগে যে 0 ছিল এই পাশে গেলে কত হয়ে গেল -1 হয়ে গেল। তোমার সেই সংখ্যা হচ্ছে সংখ্যা রেখা আমি শিখছো না যে এটা হচ্ছে 0, এটা 1, এটা -1, এটা 0, এটা -1, এটা হচ্ছে তোমার -2, এদিকে আসে 2, এদিকে আসে 3, এরকম এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তোমরা শিখছো না? ঠিক এরকমই এই তোমার এই যে রেডিক্স পয়েন্টটা আছে এটা তোমার একটা 0 হিসেবে কাউন্ট করতেছে, যেদিকে গেলে তোমার হচ্ছে 0, এই পাশে গেলে কিন্তু -1। ঠিক আছে, সো এটা হচ্ছে কত, এই 1 এম এইটা মান হচ্ছে 2 টু দি পাওয়ার -1। ওকে, তোমার পরেরটা যেটা আছে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -2, এটা কত আছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -3। ঠিক আছে, সো এরকম করে তুমি এখন যদি এখানে লিখতে চাও এখানে কি ছিল তুমি পুরোটা যোগ হিসেবে করবা, সো এটাও জাস্ট যোগ হয়ে যাবে যে 1, এটা সাংখ্যিক মান কত 2 টু দি পাওয়ার -1, এরপরটা কি আছে 0, 0 সাংখ্যিক মান কত 2 টু দি পাওয়ার -2, আর লাস্ট আছে কত 1, 1 এর সাংখ্যিক মান কত 2 টু দি পাওয়ার -3। তুমি আলটিমেটলি সব কটাকে যোগ করবা, যোগ করে যে মানটা পাবা সেটাই হচ্ছে তোমার দশমিক মান, সেটাই কি তোমার দশমিক মান। এটা যদি যোগ করতে চাও, আমি ক্যালকুলেটর আনতে ভুলে গেছি, সো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, সো মানে এটা হচ্ছে 1, তো এটা 1, এটা আসবে 2, এটা আসবে 0, কারণ 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, এটা আসবে হচ্ছে 8, এটা আসবে 16, এটা আসবে তোমার হাফ, এটা আসবে তোমার হচ্ছে 0.25, আচ্ছা সরি এটা তো আসবে 0, কারণ কি 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, আর আলটিমেটলি এটা কি আসবে 2 টু দি পাওয়ার -কিউ হচ্ছে 1/8, 1/8 সমান হচ্ছে 1.125। সো এই পুরোটাকে তুমি যোগ করে তুমি হচ্ছে আলটিমেটলি সেই দশমিক মানটা পাবা, যাকে তুমি এইটাকে কনভার্ট করে যেটা পাবা। ঠিক আছে, তোমরা যোগ করে নিবা, ধরো 3, 3 আর 8 11, 11 আর 16 হচ্ছে কত 27, 27, 27, তাহলে 27 আচ্ছা 0.5 আর এটা 0.5 আর এটা কত হয় 0.625, এটাকে তুমি কত পাবা 27.625। তুমি এভাবেই দশমিক বাদে অন্য যে কোনো সংখ্যাকে তুমি দশমিকে রূপান্তর করতে পারো। ঠিক আছে, ধরো এরপর যেটা আছে ধরো অক্টাল থেকে দশমিক, সেক্ষেত্রে তুমি কি করবে, এই যে এই সংখ্যাটা আছে না 123.540, এটাকে তুমি কত দিবা, এই যে দশমিকের শূন্য এটা কত, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার -1, এটা কত 8 টু দি পাওয়ার -2, এটা কত 8 টু দি পাওয়ার -3, এটা কত হবে, এটা দশমিকের এই পাশে প্রথমটা তাহলে 8 টু দি পাওয়ার 0, এটা কত হবে 8 টু দি পাওয়ার 1, এটা কত হবে এট লাস্ট 8 টু দি পাওয়ার স্কয়ার। সো প্রত্যেকটা যদি তোমার সাংখ্যিক মানটা তুমি জানো, তুমি সেখান থেকে কিন্তু জাস্ট সবকটা যোগ করে তুমি দশমিক সংখ্যাটা পেয়ে যাচ্ছ, এভাবেই তো। ওকে, এভাবে তোমার হচ্ছে হেক্সাডেসিমালটাও আছে, হেক্সাডেসিমাল কত কি হবে 16 এর পাওয়ার হিসেবে যাবে, তাই তো 16 এর পাওয়ার একসময় 0 হবে, একসময় 1 হবে, একসময় -1 হবে তোমার দশমিকের উপরে, তাই তো এখানে দশমিক, তো দশমিক এই পাশে তুমি -1 হবে, এখান থেকে 0 1 এভাবে যাবে। সেভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা কনভার্সনই করবা, এখানে কিছু কনভার্সন দেওয়া আছে, অক্টাল থেকে বাইনারি আছে। আচ্ছা, অক্টাল থেকে বাইনারি সংখ্যা ক্ষেত্রে কিভাবে হয়, অক্টাল থেকে বাইনারি সংখ্যা ক্ষেত্রে তোমার জাস্ট সিম্পলি 2571.531, অক্টাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার উপায়টা একদম সিমিলার। কিভাবে, তোমার এই যে 2 আছে না, এই 2 এর যে বাইনারি মানটা তুমি সেটা দিয়ে দিবা। 2 এর বাইনারি মান তুমি কিভাবে জানবা, 2 এর বাইনারি মানটা তুমি এখান থেকে জানবা। 2 এর বাইনারি মান কত, 2 এর বাইনারি মান হচ্ছে 10, তাই তো। এখন একটা বিষয় আছে, ওটা এখানে লিখে ফেলতে পারলে ভালো হইতো। আচ্ছা, 2 এর বাইনারি মানটা কত তুমি কত পাইছো 10, তুমি যখন অক্টাল থেকে বাইনারিতে যাবা তখন যে কোনো সংখ্যাকে তুমি 3টা অঙ্কের বাইনারিতে প্রকাশ করবা। কতটা অঙ্কের, 3টা অঙ্কের। ওকে, সো এখানে তুমি যে 2 এর বাইনারি সংখ্যা কত বললা 10 না, বা 10, এটাকে তুমি 010 লিখবা। ঠিক আছে, আমি জানি হচ্ছে 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 101, 7 এর কত, 7 এর হচ্ছে 3টা 1, 1 এর কত, 1 এর তো আমরা জানি 1 এর বাইনারি হচ্ছে 1, কিন্তু এর আগে 2টা দেওয়া লাগবে, সো 001। ঠিক আছে, আবার এই যে এখানে যেটা আছে, এখানে 5 এরটা কত, 5 এরটা আমি অলরেডি লিখছি 101, 3 এরটা কত, 3 এরটা আমি অলরেডি লিখছি হচ্ছে 11, সো 011, এটা কত, এটা হবে 001। ঠিক আছে, এভাবে তোমার হচ্ছে যাবে।
এইভাবে তুমি হচ্ছে পুরা অক্টাল থেকে বাইনারিতে প্রকাশ করতে পারবা। তুমি জাস্ট সিম্পলি 0101111.001.101 এই পুরোটাকে তুমি যদি এই অক্টাল সংখ্যাকে তুমি বাইনারিতে প্রকাশ করতে তুমি এটা আনসার পাইতা। ঠিক আছে, এবং তোমার বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রেও সেম, তুমি জাস্ট 3টা করে প্যাকেট করবা, প্যাকেট করে তুমি সেটাকে অক্টাল নামে নিয়ে যাবা, এভাবে গেলে তোমার হচ্ছে শেষ হয়ে যাবে। তোমার হেক্সাডেসিমালের ক্ষেত্রেও তোমার 4টা করে প্যাকেট করবা, তাহলে দেখবে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে এই ওইটা করতে পারতো। তোমার যদি একলা তুমি তোমাদের শেষটা টানতে চাই, তোমাদের শেষটার ক্ষেত্রে তোমার কয়টার মধ্যে দেখছি যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে কীভাবে ভাগ করতে হয়, যে কোনো সংখ্যা পদ্ধতিতে কীভাবে ডেসিমাল যাওয়ার ক্ষেত্রে তোমার ওর সাংখ্যিক মানটা প্রয়োজন হয়, আর এক লাস্ট তোমার ডেসিমাল ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দুইটির ভিতরে পারস্পরিক সম্পর্ক। এটার ক্ষেত্রে কী হয়, এখানে ক্ষেত্রে তোমার যে কোনো মানকে তোমার বাইনারিতে নিতে হয়। ঠিক আছে, আমার আর তোমার বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমালের ভিতরে তোমার ডিরেক্টলি কোনো সম্পর্ক হয় না। অক্টালকে আগে বাইনারিতে নিতে হয়, তারপর বাইনারি থেকে অক্টালে নিতে হয়। ঠিক আছে, আবার হেক্সাডেসিমাল থেকেও ডিরেক্টলি অক্টালে যাওয়া যায় না, অক্টালকে আগে হেক্সাডেসিমালকে আগে বাইনারিতে নিতে হয়, বাইনারি থেকে তোমার অক্টালে নিতে হয়। লাস্টের দিকে তোমার পুরা কয়েকটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক যে সম্পর্ক যেভাবে রূপান্তর করে, এগুলো বেশ হ্রাস করছি, বাট বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু নিজেরা ট্রাই করো, না বুঝতে পারলে আমার কমেন্টে জানাও। ইনশাল্লাহ তোমাদের সাথে ফার্দার যে ক্লাসগুলো হবে সেখানে এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করা ট্রাই করবো। ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো কীভাবে তোমাদের হচ্ছে এই সম্পর্কগুলো তোমরা কীভাবে ইজিলি ক্যালকুলেটর দিয়ে হচ্ছে সমাধান করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে ইজিলি করা যায়, তোমাদের ক্ষেত্রে ইনশাল্লাহ এমসিকিউতে অনেক হেল্প হবে। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।